তারেক রহমানকে অনুরোধ করব, আপনার বাপ কখনো মুজিববাদী লোক ছিল না, আপনার মা কখনো মুজিববাদী লোক ছিল না, কিন্তু আপনি নব্য করে মুজিববাদের পাহারা হয়েছেন। এই মুজিববাদের পাহারাদার হয়ে যদি বাংলাদেশের জনগণের সামনে আপনি দাঁড়ান, আমরা যারা মুজিববাদের দোষর তাদের সাথে এক সেকেন্ডের জন্য তাদের প্রতি আমরা আঘাতে পরোয়া করব না, ইনশাআল্লাহ। এটা সে আগুন যে আগুনে আইয়ুব খান পুরো ছারখার হয়ে গিয়েছে। এটা সে আগুন যে আগুনে শেখ হাসিনা তার গতিসহ জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। আরেকটি বিপ্লবের প্রয়োজন হয়, আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হয়, সে অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকবে তো? এই আগুনে হাত দিলে তারেক জিয়া এবং বিএনপি সরকার তোমরা জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। জনগণের অধিকার বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। 2024 সালে আমি যখন আজকে এই রিসোর্টে ঢুকছিলাম, আমার একটা জিনিসই মাথায় এসেছে, এই রিসোর্টের ছবি আমি কোথাও দেখেছি। আজকে থেকে কয়েক বছর আগে খুনি হাসিনা, তার দোসর এবং প্রশাসনের কতিপয় সদস্য ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশের একজন আলেমকে এখানে এসে অপদস্থ করেছেন। আপনারা মুতা বিয়ে সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলেন? আমাকে কি এক্সপার্ট মনে হয় এইসবের ব্যাপারে? মাননীয় উপনেতা, আপনি কি বলতে চান? আমি তো কি মুতা বিয়েতে এক্সপার্ট নাকি আপনি? একটা রিসোর্টে ধরা পড়ে এসে হেফাজতের কি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সে ধরা পড়ল। একটা রিসোর্টে ধরা পড়ে এসে হেফাজতের কি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সে ধরা পড়ল। এখন সেটা ঢাকার জন্য নানা রকমের চেষ্টা। পার্লারে কাজ করে এক মহিলা, তাকে আবার এখন তার এদিকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউর কাছে বলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলে ফেলেছি। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা তা বলতে পারে, অসত্য কথা বলতে পারে, তা তো বলতে পারে না। তাহলে এরা কী ধর্ম পালন করে, মানুষকে কী ধর্ম শিখাবে? তাই হেফাজতে যারা সদস্য তাদেরকেও আমি অনুরোধ করি যে তারাও একটু বুঝে যে কোন নেতৃত্ব তাদের, যারা এই আগুন জ্বালাও পোড়াও করে টোরে যে তিনি বিনোদন করতে গেলেন একটা রিসোর্টে আর একজন সুন্দরী মহিলা নিয়ে। আমি যখন আজকে এই রিসোর্টে ঢুকছিলাম, আমার একটা জিনিসই মাথায় এসেছে, এই রিসোর্টের ছবি আমি কোথাও দেখেছি। আজকে থেকে কয়েক বছর আগে খুনি হাসিনা, তার দোসর এবং প্রশাসনের কতিপয় সদস্য ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশের একজন আলেমকে এখানে এসে অপদস্থ করেছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সবার উপরে ওই খুনি হাসিনা নিজেকে মনে করেছিলেন, কিন্তু তার উপরেও যে একজন সৃষ্টিকর্তা আছে সেটা তিনি ভুলে গিয়েছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, কেউ দেখুক আর না দেখুক, কেউ থাকুক আর না থাকুক, যদি সৃষ্টিকর্তা কাউকে অপদস্থ করতে চায় তাহলে কেউ তাকে আটকাতে পারবে না। খুনি হাসিনাকে দেখে এই শিক্ষা নেওয়া উচিত। একটা মানুষ মুখে চুন কালি মেখে দেশ ছাড়া হলেও যে অবস্থা হয়, তার চেয়ে জঘন্য অবস্থা তার হয়েছে। শুধু নিজে ডুবেননি, ওই নৌকাটাকে ডুবাননি, পুরা দেশের যত নেতাকর্মী আছে সবার মুখে একসাথে চুন কালি মাখিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। বিদেশি শেল্টারের দিকে কি আমাদের তাকাতে হয়েছিল? তাহলে আগামীর বাংলাদেশে এই সোনারগাঁওয়ের আপনারা যারা সহযোদ্ধা আছেন, কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। লিস্টেড এরকম 500 থেকে 1000 সহযোদ্ধা ঐক্যবদ্ধ হন। নাগরিক কমিটির ব্যানারে হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হোক, কিংবা আমাদের যে নতুন রাজনৈতিক দল আসবে তাদের ব্যানারে হোক, 1000 সহযোদ্ধা যদি একত্রিত হতে পারেন, আপনার মাথায় আর কোনো ছাতা থাকা লাগবে না। এই ছাতার লড়াই বাদ দিতে হবে, নিজেরা স্বাবলম্বী হতে হবে। আপনার সোনারগাঁওকে আপনার নিজেদের প্রোটেক্ট করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে শুধু আপনাদের কিছু জিনিস বলি। আজকে আমাদের এক আহত ভাই বলেছেন, অন্ধ অনুকরণ আপনারা করবেন না। কোন নেতাকে অন্ধ অনুকরণ করার প্রয়োজন নাই। যদি করেন তাহলে আরেকটা টুঙ্গিপাড়া হবে, আরেকটা গণভবন হবে, আরেকটা হাসিনা হবে। সোনারগাঁও হোক, সেন্ট্রাল কমিটি হোক, কাউকে অন্ধ অনুকরণ করবেন না। প্রত্যেককে যৌক্তিক সমালোচনা করবেন। আমরা আমাদের জায়গা থেকে একটা স্পষ্ট কথা বলি, যেই রাজনৈতিক দলেরই হোক, আপনার নিজের রাজনৈতিক দল হোক, ক্ষমতাসীন রাজনৈতিক দলের হোক, সম্ভাব্য চেয়ারে যাওয়ার মতো যে কোনো রাজনৈতিক দল হোক, যদি সে যে কোনো অন্যায় করে, এমন যে কোনো কাজ করে যেটা দেশের মানুষের সোনারগাঁওয়ের জন্য খারাপ, সেটার আপনারা গঠনমূলক সমালোচনা করবেন। এটা করার পরে আপনার বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করে, আমরা কথা দিচ্ছি আমরা আপনাদের সাথে এসে একসাথে তার বিরুদ্ধে লড়াই। মামুনুল হক আমাদের সোনারগাঁও রয়্যাল এসেছে, সে এসে এখানে
মহিলালে ধরা পড়ছে সে কথা বলেন কার সাথে আপনি আমার সাথে করতেছে কেন আমার সাথে আমি ফোন দিব আপনাকে আমি যাচ্ছি ফোন আপনি দিচ্ছেন না আপনি জোর করে জোরাজোরিকে ডক্টর দেব সবই দেব এই কি জোর করতে হবে আমার কাছে জমা দিবেন আমার কাছে আমি আমাদের দেশে অশান্তি তৈরি করছে এই সমস্ত সাধারণ মানুষকে অশান্তি করছে আমি ফোন বৈষম্য বিরোধী ছাত্র জনতার মহা বিস্ফোরণের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান পরিণত হয় এবং ফ্যাসিবাদী স্বৈরাচারী ভারতের কৃতদাসী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়। কখনো বিনা ভোটের সরকার, কখনো রাতের ভোটের সরকার, কখনো আমি আর ডামি নির্বাচনের সরকার গঠন করে শেখ হাসিনা বলতো উন্নয়নের গণতন্ত্র। মাত্র 3 মাস হলো একটি নতুন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের বহু প্রতীক্ষিত ভোটাধিকার প্রয়োগের ফসল একটি সংসদ গঠিত হয়েছে, একটি সরকার ক্ষমতার মসনদে বসেছে। এই সময়ে বিরোধী দলগুলো দেশব্যাপী আবার দাবি দাওয়া নিয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছে। ঘটনাটা কি? সংগ্রামী দেশবাসী, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা বিগত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের মানুষের যে সম্মান এবং যে অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি, ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা গণতন্ত্রের এক নতুন সংজ্ঞা বাংলাদেশের মানুষকে বোঝাবার চেষ্টা করেছিল। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে কখনো বিনা ভোটের সরকার, কখনো রাতের ভোটের সরকার, কখনো আমি আর ডামি নির্বাচনের সরকার গঠন করে শেখ হাসিনা বলতো উন্নয়নের গণতন্ত্র। গণতন্ত্রের এক নতুন ডেফিনিশন, একটা নতুন সংজ্ঞা বাংলাদেশের মানুষকে হাইকোর্ট দেখাবার মতো করে তিনি বোঝাবার চেষ্টা করেছিলেন। আর তিনি মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে একদিকে বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন, আর একদিকে দৃশ্যমান পদ্মা সেতু আর মেট্রো রেলের মতো কিছু বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে মনে করেছিলেন বাংলাদেশের মানুষ বুঝি তার এই প্রতারণা বুঝতে পারবে না। আপনারা মুতা বিয়ে সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলেন?
আমাকে কি এক্সপার্ট মনে হয় এইসবের ব্যাপারে? মুতা বিয়ে হলো সম্ভবত কেউ যদি বিদেশে যায়, বিদেশে অবস্থানকালে হয়তো টেম্পোরারিলি 1 মাসের জন্য বিদেশে গেল, আগের কালে নিয়ম ছিল 1 মাসের জন্য তিনি একটা সোকল্ড বিয়ে করতে পারতেন বা একজন পার্টনার খুঁজে নিতে পারতেন, এটাই আমার ধারণা। তবে এগুলো নিয়ে সংসদে আলাপ আলোচনা না হয় ভালো। আর অপ্রাসঙ্গিক কোনো কিছু অনুগ্রহ করে এখানে তুলবেন না, ইয়ের কোনো দরকার নাই। মাননীয় উপনেতা, আপনি কি বলতে চান? আমি তো কি মুতা বিয়েতে এক্সপার্ট নাকি? আপনি বলেন। মুতা বিয়েতে আমি এক্সপার্ট না, তবে কনসেপ্টের ব্যাপারে আমি জানি। প্রথম কথা হচ্ছে, মাননীয় স্পিকার, আপনি খুব রাইটলি বলেছেন, যিনি এখানে উপস্থিত নাই তার ব্যাপারে এই ধরনের আলোচনা তো এখানে হওয়ার সমীচীন না। আমি আশা করি, আর মামুনুল হক সাহেবের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা একেবারেই ভুল তথ্য। উনি কোনো মুতা বিবাহ করেন নাই, গাজীপুরের কোনো জায়গায় এরকম কোনো ঘটনা ঘটে নাই। যেটা হ্যারেস করা হয়েছিল নারায়ণগঞ্জ, ওনাকে উনি বিয়ে করেছিলেন এবং এটা এখন এস্টাবলিশ আছে। তা বিয়ে করার তো জায়েজ, আমি মাননীয় স্পিকার। তো আমি চাইবো যে এটা আপনি এক্সপান্ড করবেন। পার্লামেন্টের রেকর্ডে এই ধরনের ভুল তথ্য এবং ভুল বক্তব্য থাকা উচিত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় উপনেতা কি চিফ হুইপ বলবেন? বলেন। স্পিকার, যা অসংসদীয় এবং সমীচীন নয়, বিফিটিং দেখায় না। মাননীয় স্পিকার, আপনাকে অনুরোধ করছি সেটা মানে প্রসিডিংস থেকে এক্সপান্স করার জন্য। ধন্যবাদ। মাওলানা মামুনুল হকের এই বিষয়ে আলাপ করা সংসদের কার্যবিবরণীতে আসার কোনো প্রয়োজন নেই। এবং তাছাড়া এখনো কিন্তু এটা আমি বলার ইচ্ছা ছিল না, তিনি তার অবস্থান পরিষ্কার করতে পারেন নাই। যাই হোক, এটা নিয়ে আলাপ আলোচনা করার কোনো দরকার নেই। মুজিবুর রহমান সাহেব, আপনারা দেখেছেন পার্লামেন্টে দেশের অন্যতম প্রথিতযশা আলেম আল্লামা মামুনুল হককে নিয়ে যেই ধরনের আওয়ামী লীগ কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল, তেমনি ভাবে বিএনপি সরকার আওয়ামী লীগের পথ ধরে একই কুরুচিপূর্ণ মন্তব্যের তারা আশ্রয় নিয়েছে। এবং সাথে সাথে তারা যে বিষয়টা জঘন্য কর্মকাণ্ড তারা করলো, তারা দেখলো বাংলাদেশে যতদিন আলেম ওলামা থাকবে, বাংলাদেশে যতদিন ইসলামের পক্ষের লোক থাকবে, বাংলাদেশে যতদিন নীতি নৈতিকতার লোক থাকবে, ততদিন তাদের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, ভারত নীতির তারা বিরোধিতা করতে যাবে। এই জন্য তারা বাংলাদেশের বাংলা পক্ষের শক্তিতে নিবৃত্ত করার জন্য ক্যারেক্টার আশ্রয় নিয়েছে। যেই পথে তারা আশ্রয় নিয়েছে, এই পথটা ছিল শেখ হাসিনার। এই জন্য আমি তারেক রহমানকে অনুরোধ করব, আপনার বাপ কখনো মুজিববাদী লোক ছিল না, আপনার মা কখনো মুজিববাদী লোক ছিল না, কিন্তু আপনি নব্য করে মুজিববাদের পাহারা হয়েছেন। এই মুজিববাদের পাহারাদার হয়ে যদি বাংলাদেশের জনগণের সামনে আপনি দাঁড়ান, আমরা যারা মুজিববাদের দোষর তাদের সাথে 1 সেকেন্ডের জন্য তাদের প্রতি আমরা আঘাতে পরোয়া করবো না, ইনশাআল্লাহ। মামুনুল হক যে প্রশ্ন করলেন যে 501 নম্বর রুম নিয়ে, সে বলছে যে এটা তাদের বিজয়ের প্রতীক। তো আসলে কি নির্লজ্জতা কতটা নিম্ন স্তরে পৌঁছাইলে এইসব বক্তব্য মাওলানা মামুনুল হক দিতে পারে? আমার এখন মানে খুবই কষ্ট লাগতেছে যে আমি সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, যে সম্মানিত ব্যক্তি ছিলেন, তার সন্তানকে নিয়ে কথা বলতেছি, বা তার সন্তানের যে এত অধপতন হবে এটা আমরা চিন্তা করতে পারি না। আমরা জানি যে 501 নম্বর রুমটা কিভাবে কলঙ্কিত হয়েছে। এটা শেখ হাসিনার যে মোদির যে দেশ সফর ছিল, হাসিনা ফ্যাসিবাদের আমলে যে মোদির বাংলাদেশের সফর ছিল, ওই সফরকে কেন্দ্র করে এই 501 নম্বর রুমের ঘটনার ঠিক কয়েকদিন আগেই প্রায় 15 থেকে 16 জনকে হত্যা করা হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা হত্যা করছে মানে ওই মোদির বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে। ওই পরিপ্রেক্ষিতে সেই হত্যা বা সেই লাশগুলোর রক্ত যখন শুকায় না এবং পরিবারগুলোর চোখ থেকে যখন পানি শুকায় না, এর ভিতরে সে তার মানে কথিত স্ত্রী ঝর্ণাকে নিয়ে 501 নম্বর রুমে গেছে। যদি প্রমাণ হয় যে এটা তার লেখা না, আমি সারা জাতির সামনে বলতেছি, আমি মামুনুল হকের পা ধরে, ঢাকা শহরের মাঝখানে মামুনুল হকের পা ধরে মাপ চাবো। কিন্তু এটা যদি সত্যি হয়, তাহলে মামুনুল হক কি করবে এটাও তাকে বলতে হবে। মামুনুল হকের সাথে ধরা বসতে ওই মেয়েটা আমার বাসার সাবজেক্ট থাকতো, অবিবাহিত হিসেবে বাসা বাড়িতে চাকরি করে, পার্লারে জব করছে। তারা উপমা দেয় যে পার্লারে কাজ করা জায়েজ নাই, এই নাই ওই নাই, সে তার স্ত্রীকে কেন পার্লারে কাজ করা? অবিবাহিতা উল্লেখ করে 8 মাস ধরে ঢাকার নর্থ সার্কুলার সড়কের এই বাড়ির 4র্থ তলার একটি কক্ষে সাবলেট থাকেন জান্নাত। সে শুধু সাহায্যের জন্য চাইছিল, এটা বোঝাচ্ছে তাকে সাহায্য থেকে সাহায্য আছে, তখন সে জড়িয়ে ধরছে কেন, বিয়ে না করে। তার মানে সে ফেব্রুয়ারিতে বিয়ে করেনি। এইটার মানে তো সেটাই দাঁড়াচ্ছে যে ফেব্রুয়ারিতে বিয়ে হয়নি। সাল 19, তারিখ 20, মাস মনে হয় 2, হ্যাঁ মাস 2। সেই সময় মামুন এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট, আর এ তার জীবনে একজনই মামুন, এটা সবারই বোঝার কথা। তাহলে তো এটা দ্বারা ক্লিয়ার স্পষ্ট যে তাদের বিয়ে হয়নি। এটা এগ্রিমেন্ট ছিল অন্তত 6-2-21 পর্যন্ত একটা এগ্রিমেন্ট ছিল, 26-2-21 পর্যন্ত একটা এগ্রিমেন্ট ছিল। এরপরে কি হয়েছে সেটা এখন জানি, কিন্তু এই পর্যন্ত এগ্রিমেন্ট ছিল, এটা তো সে নিজেই, এখন আমার কথা মানুষ বিশ্বাস না করুক, কিন্তু সে তো নিজেই ক্লিয়ার করে দিচ্ছে ওই পর্যন্ত একটা এগ্রিমেন্ট ছিল। আর 6-2-21 সে লেখছে যে আমাকে বিয়ে না করে জড়িয়ে দিতে। তাহলে এই দুইটা কথা দ্বারা স্পষ্ট ক্লিয়ার যে একটা এগ্রিমেন্ট হয়েছিল, বিয়ে হয়নি। যদিও হয়ে থাকে তাহলে এই সময় 6-2-21 পরে হয়েছে।
আর এগ্রিমেন্টটা হচ্ছে 20/2/19। সে লিখেছে যে আমার জীবনের অন্যতম ঘৃণিত ব্যক্তি হচ্ছে মামুন, এবং আমি তার কথা ছাড়া ঘরের এই বাইরে এক পা দিতে পারবো। আরও অনেক কথা লিখেছে যে আমার উপর দিনের পর দিন টাকা দিয়ে, হ্যাঁ একটা কথা খুবই ইম্পর্টেন্ট, টাকা দিয়ে আমার শরীরটা কিনে নিয়েছে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সে একটা কথা বারবার লিখেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই লোকগুলো আমাকে টাকা দিয়ে পুরোপুরি শরীরটা কিনে নিয়েছে, আমার কিছু করার নাই। আরও একটা কথা সে লিখেছে যে সাদা সাদা জামা পরলেই আর বড় বড় মাওলানা ডিগ্রি নিলেই সে মানুষ হয়ে যায় না, তার ভিতরে সে একটা মুখোশধারী হতে পারে। আমার সবটাই দিয়েছিলাম আর আপনি সবটাই যত্ন করে রেখেছিলেন। এই দুটো লাইনের মধ্যে সে সব কিছুর উত্তর এই দুটো লাইনের মধ্যেই রয়েছে। যদি কোনো ব্যক্তি জ্ঞানী হয়, জ্ঞানী বাদ দিলাম, কেউ যদি একটা মিনিট ভাবে চিন্তা করে, তাহলে এই দুইটা লাইনের অর্থ সে পেয়ে যাবে। এই দুইটা লাইন দ্বারা সে কী বুঝাইতে চাচ্ছে, কী বলছে। সে আর একটা কথা বলেছে যে আমি তাকে, হ্যাঁ এই কথাটা বলতেই হবে, যে আমি তাকে ভালোবাসি না ঘৃণা করি এটা বুঝতে পারতেছি না, কিন্তু এটা শিওর সে আমার জীবনটা নরক বানিয়ে ফেলেছে। প্রথম ডায়েরিতে জান্নাত লিখেছেন, আমাকে নিয়ে কারো মাথা ব্যথা নেই, শরীরের দাবিদার আছে। এরপর লিখেছেন, মামুন সাহেব আমার শরীরটা কিনেছে কেন আল্লাহ? সব জেনে মামুন সাহেব যা করেছেন আমি শুধু তার টাকা ফেরত দিতে চাই, আল্লাহ কবুল করো। সে ডায়েরির মধ্যে লিখছে যে আমাকে আমি খুব মানসিক বিপর্যস্ত আছি, আমার যখন তার সাহায্য, আমার যখন টাকার অর্থনৈতিক দরকার, আমার শরীরকে টাকা দিয়ে কিনে নিয়েছে, আল্লাহ আমাকে মাফ করো, আমি ভুল করতেছি কিন্তু আমার তো বাঁচা লাগবে, চলা লাগবে। সে বারবার আল্লাহর কাছে মাফ চাইছে এবং সে ভুলগুলো করছে, সে অনুভব করছে, কিন্তু তার কাছে কোনো হয়েছিল। আমার কাছে মনে হচ্ছে যে উনি মামুন সাহেবকে অনেক চাপও দিয়েছেন যে এইভাবে তো কোনো সম্পর্ক চলতে পারে না। হ্যাঁ, তারপরে আমার ধারণা এই বছরের ফেব্রুয়ারির দিকে তারা হয়তো একটা বিয়ে করেছে। আমার কাছে ডায়েরি করে যেটা মনে হয়েছে সেটা এই বছরের ফেব্রুয়ারির আগে বিয়ে করেন। তারপর আমার আরও প্রশ্ন আছে, সে কেন তাকে কাজ করতে দেবে? সে তো তার স্ত্রীকে তো কাজ করাচ্ছে না। কেন আমার মা বলতে তার দ্বিতীয় স্ত্রী কেন কাজ করবে? পার্লারে কাজ করবে। পার্লারে কাজ করা তারা উপমা দেয় যে পার্লারে কাজ করা জায়েজ নাই, এই নাই ওই নাই, সে তার স্ত্রীকে কেন পার্লারে কাজ করাবে? তারপরে কেন ইসলামী শরিয়ত অনুযায়ী আছে যে স্বামীর কাছে মানে স্ত্রীর কাছে তো অনুমতি নিতে হবে, অনুমতি ছাড়া হবে না। সেখানে সে তো অনুমতি নেয় নাই, সেটা তো সে নিজেই বলেছে অনুমতি নেয় নাই, অন্যভাবে বলেছে অনুমতি নেয় নাই। তারপরে সে দ্বিতীয় স্ত্রীর হক তো ঠিকঠাকভাবে পালন করেনি, সে তার কোনো অধিকার তো দেয়নি তাকে। এটা আমি মানুষকে বলতে চাই যে এটা আমার নিজের কথা না, এটা আমার মায়ের কথা। এখন মানুষ তো পাগল, অন্ধবিশ্বাস, তারা ভাববে না এই মহিলা মিথ্যা বলতেছে। আপনি ভাবেন আপনার মা যদি এই জায়গায় হইতো, আপনার বোন যদি হইতো, তাহলে কী হইতো? আমার মা সাথে সে কী করেছে সেটা আমার মা নিজেই লিখে দিয়ে নিজে বলে দিয়েছে, নিজে মুখে বলেছে। এখন আপনারা আমার দোষ দিবেন, আমার দোষ দিতে আমি তো কিছু বলিনি। আমি যা বলছি মানলাম, আমি ভুল বলছি, মিথ্যা বলছি, আমি সর্বোচ্চ মিথ্যুক, আমি সবচেয়ে ঘৃণিত ব্যক্তি মানলাম আপনাদের কথা অনুযায়ী। কিন্তু সে তার দ্বিতীয় স্ত্রী, সে মিথ্যা কথা বলতেছে। এখন আপনারা এটাও এখন বলে দিন, হ্যাঁ সেও মিথ্যা কথা বলতেছে, সে পতিতা, সে বাজারুমি, এগুলো বলে দিন। কেন আপনাদের বাঙালির অভ্যাস তো এটা, কোনো কিছু যাচাই নাই, বাছাই নাই, কোনো কিছু দেখা দেখি নাই, যা শোনে যা বোঝে তার উপর চিল্লায়। শহীদুল ও জান্নাতের বড় ছেলে নিশ্চিত করেছে ডায়েরির হাতের লেখা তার মায়েরই। একজন মহিলার বা একজন নারীর বিচ্ছেদ, তার সন্তানের বার্থডের তারিখ কি অন্য কেউ লেখে? তার কষ্টের কথাগুলো কি অন্য কেউ লিখে দেবে? এটা স্বাভাবিক। আর এটা তার বাসা থেকে নেওয়া হয়েছে, তাহলে অন্য কেউ কীভাবে লিখবে? এটা তার পার্সোনাল ডায়েরি। আর একটা জিনিস শিওর, সে আমাকে বলেছিল যে আমার কিছু পার্সোনাল ডায়েরি আছে, তাহলে আমি ডায়েরির বিষয়ে তো শিওর। এখন এই ডায়েরিগুলোই এটা শিওর হলাম তখন, কেন এটা তার লেখা, এখানে আমাদের জন্মদিন, তারপরে তার বিচ্ছেদের, এটা থেকে আমি শিওর যে এটা আমার মায়েরই হাতের লেখা এবং এটা আমার মায়েরই ডায়েরি। মামুনুলের সঙ্গে সম্পর্ক নিয়ে হতাশা থেকে ডায়েরিতে কয়েকবার আত্মহত্যার চিন্তার কথাও লিখেছেন জান্নাত। 2018-র 10ই আগস্ট স্বামী খুলনার মাদ্রাসা শিক্ষক শহীদুল ইসলামকে তালাক দেন জান্নাতারা। তাদের সংসারে রয়েছে 2 ছেলে। বিচ্ছেদের পর বাবার বাড়িতে চলে গেলেও কিছুদিন পর থেকে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের জিম্মায় জান্নাত। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। যারা এই ভিডিওর পরে বা এই জিনিসগুলো জানার পরে বলবে মিথ্যা, আমি তাদের বলবো প্লিজ আইসে ডায়েরিগুলো পড়ে যান, দেখে যান, আপনাদেরকে দেখার অনুরোধ থাকবে। আর যারা বলবেন আমি বানাই বলতেছি, আমার সরকার ভাড়া করে নিয়ে আইসে, এই করছে, তাদেরকে বলবো আমার ডিএনএ টেস্ট করে যান। আর যাদের ডাউট থাকবে যে হাতের লেখা না তারা হ্যাঁ ফরেন্সিক নিয়ে আসেন, ওই যে হ্যান্ড রাইটিং স্পেশালিস্ট আছে, তাদের যে টেস্ট করায় প্রমাণ হয়ে যাবে যে যদি প্রমাণ হয় যে এটা তার লেখা না, আমি সারা জাতির সামনে বলতেছি আমি মামুনুল হকের পা ধরে, ঢাকা শহরের মাঝখানে মামুনুল হকের পা ধরে মাপ চাবো, সে যে শাস্তি দেয় মাথা দেবেন। কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে মামুনুল হক কী করবে এটাও তাকে বলতে হবে। এই ডায়েরিতে হচ্ছে অনেক কিছু লেখা, এই ডায়েরিটা আমার মনে হয় শেষ দিকে লেখা। কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে প্রবেশের পর শনিবার বিকেলে স্থানীয়দের হাতে আটক হন হেফাজত নেতা মামুনুল হক। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে মামুনুল জানান তার দ্বিতীয় স্ত্রীর নাম আমিনা তৈয়বা। ওয়াইফের নাম কি? আমিনা তৈয়বা। আমিনা তৈয়বা, ওনাদের বাড়ি কোথায়? আপনার কাছে এত প্রশ্ন জবাব দেব। তবে ঝর্ণার বক্তব্যে জানা যায় মিথ্যা তথ্য দিয়েছে মামুনুল। আপনার নাম জানি কি বললেন? জান্নাত আরা ঝর্ণা। একটু জোরে, আপনার বাবার নাম? ওলিয়া রহমান। বাড়ি কোথায়? ফরিদপুর। সন্ধ্যা গড়িয়ে রাত নামে, পরে থানা পুলিশ, সাংবাদিক ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে হেফাজত নেতাকর্মীরা রিসোর্ট ভাঙচুর করে মামুনুলকে ছিনিয়ে নিয়ে যায়।
কথিত দ্বিতীয় স্ত্রীকে একা ফেলেই চলে যান মামুনুল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাওয়ার পর মামুনুল জান্নাত আরাকে ফোন করেন। ফাঁস হওয়া সেই ফোন আলাপে অনেক কিছুই খোলাসা হয়। গাড়ির চাবি কি আপনি ব্যাগের মধ্যে কোনো করে রাখছিলেন? হ্যাঁ, ওটা তো নিশ্চিত হারাই গেছে। মানি ব্যাগ এগুলো হারাই গেছে, কিন্তু আপনার ব্যাগের কোনো জায়গায় আমি খুলে দেখছি, কোনো জায়গায় কোনো কিছু ক্ষতি হয়নি। বুঝলাম না, ওইগুলো মনে হয় যারা প্রথমত আসছিল না ওরা নিয়ে গেছে মনে হয়। আমার এই মহিলারা খুব ভালো ব্যবহার করছে, 7 জনে মিলে ওই আর কি নতুন জীবন পাইলাম। আমার মায়েরা গাইতে বাসাই দেবে এখনই, তারপরে যা হোক কোনোভাবে 7 জনে আমার নিচে ফেলায়, তারপরে ওরা হচ্ছে আমাকে কিভাবে আমি জানি না খাইনি হাত গায়ে গাড়িতে উঠেছে। ওই ঘুরে ফিরে একটা প্রশ্নই করতেছে, কবে বিয়ে করছেন? আমি ফেব্রুয়ারি বলছি, 2 বছর বলছি। আর ওই বাপ মা ভাই বোনের নাম, মায়ের নাম বলতেছে, মায়ের একটা বন্ধ নাম্বার আমি দিচ্ছিলাম, মাকে খুঁজে পাইনি। আর এই তো আর কিছু নয়, বাবার একটাই দিয়েছে। ঠিক আছে, এখন এটাকে তো ও আচ্ছা, যাই হোক আপনি সাবধানে থাকেন। ভাবলাম একটা হয়ে গেল, আরেকটা যাই হোক। এদিকে মামুনুলের বোনের সাথে তার দ্বিতীয় স্ত্রীর আরেকটি ফোনালাপ ফাঁস হয়েছে। কেউ ফোন করলে কি বলতে হবে তা শিখিয়ে পড়িয়ে দেন মামুনুলের বোন। তুমি কি কিছু কার কাছে কিছু শুনছো বা কিছু দেখছো? লাইভ দেখলাম মাত্র। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনো, তুমি পেরেশানি করো না, তুমি কোনো অস্থির হইও না, আমরা তো আছি, তোমার তো কোনো অসুবিধা না। যাও, কোনো ঝামেলা হইলে তোমার যদি কেউ ফোন দেয় বা কিছু কেউ জিজ্ঞাসা করে, তুমি বলবা যে হ্যাঁ আমি অনুমতি দিছি, আমার শাশুড়ি থাকতে করাই গেছে। কি আমার কথা তুমি বুঝছো? এটাতে আমরা তোমার সাথে আসি, পরে কি করতে হয় না করতে সেটা আমরা দেখবো, কিন্তু তুমি শক্ত থাকবো। আমি তোমার কথা বুঝছো না কিছু? সত্যি না না, সত্যি তো আর না, মানুষ তো চেষ্টা করবো ফেলানোর জন্য। তাহলে আমরা যদি আমাদের একটা ভালো থাকে, আমরা ভাই বোনরা যদি ভালো সাপোর্ট দেই, তুমি যদি একটা ভালো সাপোর্ট দাও, বাচ্চারা যদি ভালো সাপোর্ট দেয়, তাইলে আর এইগুলা এখন তো ছাত্রলীগের পোলাপান্না চাইতেছি ছোট ভাই আমি তো যা কিছু করে একটা করে ফেলছি, কথাটা বুঝছো না? এখন যদি সাপোজ আপনার হাজবেন্ড যে দ্বিতীয় বিয়ে করছে, আপনি কি জানেন? এরকম যদি কেউ ফোন দিয়া বা কেউ যদি তোমার এরকম প্রশ্ন করে, তুমি হ্যাঁ আমার শাশুড়ি করাই গেছেন, আমরা অনুমতি দিয়ে করাইছি, কি আমার কথা তুমি বুঝছো? হ্যাঁ, তোকে আমাদেরকে প্রশ্ন করা শুরু করছে, অতএব তোমারও প্রশ্ন করবে যে মামুনুল হকের বউ কি জানে আমাদের দিতে করতেছে। তো আমরা বুঝি হ্যাঁ ভাবিও জানে, মানে আমরা পরিবার জানি, আমরা পরিবার জানি না এটা বলা যাবে না, ঠিক আছে? যদি তোমার কেউ ফোন দেয়, গোপনে তোমার জানাই রাখলাম, যদি কোনো ফোনে আসে কোনো পুরুষ লোক তোমার প্রশ্ন করে বসে আপনি কি মামুনুল হকের স্ত্রী, হ্যাঁ, তখন তুমি এটা বললো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলবো তো। আপনি তো ফোনে করেছেন রেকর্ড করতে দিতে, রেকর্ড কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি শক্ত থাকবো, এটাই হলো কথা, ঠিক আছে? তাহলে আচ্ছা। রিসোর্ট কাণ্ডের পর মামুনুল ও তার পরিবারের সদস্যদের ফাঁস হওয়া আরও কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সেসব ফোনালাপে রাষ্ট্রবিরোধী তৎপরতার পাশাপাশি একাধিক নারীর সঙ্গে মামুনুলের সম্পর্ক থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে।